Hello friends, in this video I will continue the discussion of Sylvia Plath's confessional poem Daddy. I have always been scared of you with your laugh-off, your gobbledygook and your neat mustache and your Aryan eye, bright blue, Penjarman, oh you. So I have always been scared of you. আমি সবসময় তোমার ভয়ে ভীত থাকতাম। আমরা এর আগে দেখেছি যে ড্যাডি ফিগার has been presented as a colossus figure, but now the very German connection and the very German figure, Nazi figure, is applied to the father figure. I have always been scared of you. এই always refers to the very whole life. It might be the always might also refers to the 30 years as mentioned earlier, but we know from the autobiographical elements that I have always been scared of you. আমি তোমার থেকে সব সময় ভয়ে থেকেছি, মানে তিনি তো মাত্র 8 বছর তার বাবার সঙ্গ পেয়েছিলেন, ফলে always might also refer to 8 years. Scared means afraid of. You means the father. With your laugh-off, actually laugh-off is the German word for Air Force, and it's specifically used to refer to the German Air Force of World War II. Second World War এর সময় যে জার্মান এয়ার ফোর্স তার সমার্থক শব্দ হচ্ছে লাফটওয়াফ, এবং আমরা জানি এই লাফটওয়াফ ওয়াজ নোটোরিয়াস ফর ডেস্ট্রয়িং দ্য সিটি বাই বোম্বিং। অনেক শহরকে, বিশেষ করে পুলিশ টাউনগুলোকে ধ্বংস করেছে, অনেক শহরকে ধ্বংস করেছে জার্মান এয়ার ফোর্স থেকে বোম্বিং করার ফলে। উইথ ইউর লাফটওয়াফ, ইউর গবলডিগু ইজ দ্য গিবারিস, alternative জিবারিস or জিবার জেবার or গবলডিগুক। এইগুলো বোঝাচ্ছে যে তোমার কোনো অর্থ নেই, তোমার ভাষার কোনো মানে ছিল না। অর্থাৎ জার্মান ভাষা, গবলডিগু বলতে বোঝানো হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়াজ নাথিং বাট স্ট্রেঞ্জ, ইট ওয়াজ আনআন্ডারস্ট্যান্ডেবল টু দ্য লিসনার। এবং যেহেতু তিনি তার বাবার জার্মান ল্যাঙ্গুয়েজকে তিনি বুঝতে পারতেন না, সেই জন্য বলা হয়েছে ইয়োর গবলডিগু মিন্স জিবারিস ননসেন্স ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইয়োর নিট মুস্টেস। ফলে তার বাবার সঙ্গে জার্মান কানেকশন তিনি সব জায়গায় এনেছেন। ইয়োর নিট মুস্টেস মিন্স ফিজিক্যাল ডেসক্রিপশন অফ হার ফাদার। ইট হ্যাজ এ রেজেম্বলেন্স উইথ জার্মান অ্যান্ড অ্যালিউডস টু হিটলারের সেই গোঁফ, যেটা নিট মুস্টেস, নিখুঁত করে ছাঁটা গোঁফ। অ্যান্ড ইয়ার এরিয়ান আই, ব্রাইট ব্লু, একদম উজ্জ্বল নীল বর্ণের। অ্যাকচুয়ালি এরিয়ান এই টার্মটা এখানে ব্যবহার করা হয়েছে তার বাবার ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল কাউন্টেনেন্সের বর্ণনার ক্ষেত্রে। ডিউরিং দ্য নাজি রাইজ টু পাওয়ার রেফার টু হিটলার্স perfect race of blonde and blue-eyed people who were seen as superior to Jews and Gypsies. ফলে এই এরিয়ান হচ্ছে পিওর অ্যান্ড পারফেক্ট রেস, যাদের একমাত্র নাজি জার্মানিতে বাঁচার অধিকার ছিল, আর যারা জিউজ বা জিপসি, যারা ইনফিরিয়ার, তাদেরকে গ্যাস চেম্বারে কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পে যে মেরে ফেলা হয়েছিল তার একটা রেফারেন্স যেন প্রচ্ছন্নভাবে আমরা এখানে পাচ্ছি। ফলে একটা জার্মান হিটলারি ফিগার আমরা এখানে পাচ্ছি, সেই ফিগারটাকে তিনি সবসময় ভয় পেতেন। পেঞ্জারম্যান ও ইউ। So father is now like the German image of terrible perfection with Hitler's mustache and idealized bright blue eyes. So at the same time the father is the German image, German fearful image of the Penjarman actually refers to the German tank drivers, a fearful destructor, যারা কিনা সে পুলিশ টাউন কিংবা জার্মানের যারা ট্যাঙ্ক ড্রাইভার, তারা কোনো কিছুই পরোয়া করতেন না। তারা বিল্ডিং, মানুষজন সবকে গুঁড়িয়ে নিয়ে চলে যেতেন। ফলে দে আর আনফিলিং ডিটাচড, এবং আনফিলিং ডিটাচমেন্ট অর্থে এখানে কিন্তু এই পেঞ্জারম্যান ও ইউ, ও তুমি। ফলে ইউ আর দ্য ফিয়ারফুল ফিগার। ফলে এই ড্যাডি ফিগার ইজ এ কাইন্ড অফ say fearful, destructive and appealing figure to the speaker Sylvia Plath.
and it continues the image of speaker's father as scary and terrible. So Penjarman, oh you are as if the German tank driver. You are the destructive Penjarman. Not God, but swastika. So black, no sky could squeak through. Every woman adores a fascist. The boot in the face, the brute heart of a brute like you. So the very destructive image is reinforced again. Not God. So you are not God, but a swastika. Swastika is the metaphor, and father is metaphorically presented as swastika. Swastika is the ancient Indian or rather Asian symbol used by the Nazis. In this instance, the swastika is so big it blacks out the entire city and entire sky. This could be a reference to the air raids of Luftwaffe over England during the war, when the Luftwaffe bombed many cities and turned the sky black. আকাশকে কালো করে দিয়েছিল Luftwaffe থেকে যে বোম ফেলা হতো তাকে ইন্ডিকেট করছে। ফলে তুমি কোনো গড নট, ইট ইজ নট দ্য গড ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম, ইট ইজ দ্য নেগেটিভ গড, ইট ইজ দ্য ফলস গড as if. So he is no more normal swastika. He is so black that he blocks the sky. Not God, but a swastika. Swastika is the Nazi symbol that has come to be associated with evil. And so black, no sky could squeak through. যে কোনো আকাশকে দেখা যাবে না এত কালো। আসলে এই not God but a swastika, so black no sky could squeak through, might also indicate the black-skinned figure or father figure. It may also refer to the Nazi explosives made the sky smoky and full of dust. এটা ইন্ডিকেট করতে পারে। কিন্তু এখানে ফোর্থ এক্সপ্লেনেশন যেটা আমরা মনে করব যে এই স্কাই বলতে নট দ্য স্কাই ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম, ইট মাইট বি দ্য স্কাই অফ সিলভিয়া প্লাথ। সিলভিয়া প্লাথের আকাশ নষ্ট হয়ে গিয়েছিল তার রিয়েল ফাদারের দ্বারা অর রিয়েল ফাদার লাইক ফিগার্সের দ্বারা। ফলে ইট ওয়াজ নট গড অর পজিটিভ গড টু হার, ইট ওয়াজ দ্য ডিস্ট্রাকটিভ স্বাস্তিকা, জাস্ট লাইক দ্য নাজি সিম্বল। এভরি ওমেন অ্যাডোরস এ ফ্যাসিস্ট। তিনি একটা জেনারেলাইজড কমেন্ট করছেন, প্রত্যেক মহিলাই এই ফ্যাসিস্টকেই ভালোবাসে। অ্যাডোরস মানে পছন্দ করে। এখানে ফ্যাসিস্ট রেফার্স টু হিটলার অ্যান্ড দ্য নাজিজ ওয়ার ফ্যাসিস্টস। এভরি ওমেন অ্যাডোরস এ ফ্যাসিস্ট, দ্য বুট ইন দ্য ফেস। এখানে একটা এগেন ক্রুয়েল অ্যান্ড ক্রুশিয়াল ইমেজ আঁকা হয়েছে, দ্য বুট ইন দ্য ফেস। দিস ক্রুয়েল জেস্টার টু এস্টাবলিশ ডমিনেন্স অ্যান্ড পাওয়ার, ক্ষমতা এবং প্রাধান্য তারা বিস্তার করার জন্য কারুর মুখে বুট দিয়ে পিষে মারেন। আসলে ইট ইজ নট হার্ড টু ইমাজিন সামওয়ান লাইক হিটলার স্টম্পিং অন সামওয়ানস ফেস, কারুর মুখে বুটের তলা দিয়ে পিষছেন। এই দৃশ্য কোনো নতুন বা কল্পনা করা কষ্টকর নয়। অ্যান্ড দিস ইজ ব্রুট, দ্য ব্রুট ক্যান ডু দিস। সো father is presented as not God but a brute, and who has the Nazi association with swastika. So father figure is presented in many terms. So he is now a brute heart of a brute like you. So this statement may also be more bitterly sarcastic than true. এটা সত্যি বটে। If it is meant as a statement of fact, it is criticizing women as well as the brutes they love. এটা উভয়কেই সমালোচনা করছে যে মহিলারা ফ্যাসিস্টকে ভালোবাসে, নাম্বার ওয়ান। আমরা জানি যে পরবর্তীকালে ফ্যাসিস্ট লাইক ফিগার যে টেড হিউয়েস, যিনি তার হাজব্যান্ড হয়েছিলেন সিলভিয়া প্লাথ, তাকে ভালোবেসেছিল, অ্যান্ড সি ওয়াজ বিট্রেড বাই দ্যাট ফিগার। সেই জন্য তাকে ব্রুট হার্ট তিনি বলেছেন, ব্রুট হার্ট অর ব্ল্যাক হার্ট অফ এ ব্রুট লাইক ইউ। তোমার মতো একজন পশুর কাছ থেকে পাশব হৃদয়, ইউ আর দ্য বুট অ্যান্ড দ্য বুট ইন দ্য ফেস। সো উ সাউন্ড, ডাবল ও সাউন্ডের রিপিটেশন আমরা এখানে পাচ্ছি। ফলে ফাদার ফিগারের যে প্রেজেন্টেশন সেটা আরো বেশি স্ট্রেনদেন্ড হয়েছে। সো নট গড বাট
stand at the blackboard, daddy. You stand at the blackboard. So this is the most personal of stanzas. এটা যতগুলো স্ট্যাঞ্জা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পার্সোনাল অ্যাসোসিয়েশন এখানে আমরা পাচ্ছি যে ইউ স্ট্যান্ড অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড ড্যাডি। ড্যাডি একটা অ্যাফেকশনের টার্ম, আমরা শেষ স্ট্যাঞ্জার আগে 4 বার মাত্র ড্যাডি শব্দটাকে পেয়েছি এবং এই ড্যাডি সেইগুলোর মধ্যে একটা যে ইন দ্য পিকচার আই হ্যাভ অফ ইউ, তোমার যে ছবিটা আমার কাছে রয়েছে সেই ছবিতে তুমি দাঁড়িয়ে রয়েছো ব্ল্যাকবোর্ডে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্ল্যাথস ফাদার ওয়াজ এ প্রফেসর, তিনি প্রফেসর ছিলেন, অন্টোমোলজিস্ট ছিলেন এবং তিনি জার্মান এবং বোটানি এটাও পড়াতেন। ফলে সেই জন্য হয়তো দ্য স্পিকার ইজ লুকিং অ্যাট দ্য পিকচার অফ আওয়ার ফাদার and the picture he is standing at the blackboard, probably in a classroom teaching. So that's why you stand at the blackboard. Again আমাদের এখানে মনে রাখতে হবে ব্ল্যাকবোর্ড যা আমাদের মাইন্ড, আমাদের সাইকিকে পরিপুষ্ট করে, কিন্তু the blackboard is black in color and the black color is actually destroying the speaker here. এই কালো রং, কালো বোর্ড এবং কালো প্রভাব তার জীবনটাকে ধ্বংস করেছে। এটা সিম্বলিক্যালি, মেটাফরিক্যালি তিনি কিন্তু বলতে চাইছেন। ইউ স্ট্যান্ড অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড ড্যাডি ইন দ্য পিকচার আই হ্যাভ অফ ইউ। ফলে তোমার যে ছবিটা রয়েছে সেই ছবিতে তুমি দাঁড়িয়ে রয়েছো। এ ক্লেফট ইন ইউর চিন ইনস্টেড অফ ইউর ফুট। এ ক্লেফট ইন ইউর চিন, এটা একটা বেস্টিয়াল কোয়ালিটি আমরা পাচ্ছি। তার ফাদার ফিগারের যে বর্ণনা আমরা এখানে পাচ্ছি সেখানে এ ক্লেফট, ক্লেফট মানে খুর, কারণ আমরা খুর জানি পশুর থাকে, ফলে একটা বিস্টিয়াল কোয়ালিটি আমরা এখানে পাচ্ছি। ইন ইউর চিন, চিন মানে চিবুক, ফলে খুরটা কোথায় রয়েছে? তোমার চিবুকে। ইনস্টেড অফ ইউর ফুট, পায়ে থাকার বদলে। বাট নো লেস এ ডেভিল ফর দ্যাট, কিন্তু এর জন্য তুমি কম ডেভিল অর ডেভিলিস অর ইভিল নও, কম শয়তান তুমি তার জন্য নও। নো নট এনি লেস দ্য ব্ল্যাক ম্যান হু, and the stanza continues, but no less a devil for that. তার জন্য তুমি কম শয়তান হয়ে যাওনি, অর্থাৎ যে খুর পায়ে থাকার কথা সেই খুর তোমার চিবুকে রয়েছে। আমরা জানি হি ওয়াজ এ ব্রুট, এর আগের স্তবকে তাকে ব্রুট হিসাবে দেখানো হয়েছে, কিন্তু এই ক্লেফট আমরা জেনে রাখবো যে এটা একটা সিম্বল অফ ডেভিল। দ্য ডেভিল ইজ অফেন ডেপিক্টেড অ্যাজ সাম সর্ট অফ অ্যানিমেল and like a goat that has hooves or cleft and not feet. ফলে এখানে যে ফাদার ফিগার, he is not a person, he is not a human being, he is rather devil or brutal or say bestial in his qualities. There's often a signature cleft or indent in the devil's feet. ফলে ডেভিলের পায়ে এই রকমের ছাপ থাকে, ফলে সেই জন্যই তিনি বলছেন এ ক্লেফট ইন ইউর চিন, তোমার চিবুকে ফলে শয়তানের ছাপ রয়েছে এবং চিবুকে আছে পায়ে থাকার বদলে, তার মানে এই নয় যে তুমি কম শয়তান। নো নট, নো নট অ্যাট দ্য এন্ড অফ দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ এনজাম্পমেন্ট। এখানে তিনি থামছেন না, বাক্যের শেষে থামার কথা। নো নট এনি লেস এ পোয়েটিক ডিভাইস ইন হুইচ অ্যান আইডিয়া ইজ স্প্লিট বিটুইন টু লাইনস। একটা আইডিয়াকে তিনি আসলে দুটো লাইনে ভাগ করে দিয়েছেন। নো নট এনি লেস, না না কোনো অংশে কম নয়, দ্য ব্ল্যাক ম্যান। আসলে এখানে ফাদার ফিগার আগেও আমরা পেয়েছি ব্ল্যাক বোর্ডে ব্ল্যাক ফিগার হিসাবে, এখন তিনি ব্ল্যাক ম্যান বলে সরাসরি সম্বোধন করছেন। নাম্বার 1 এটা হতে পারে যে ফাদার ইজ এ ব্ল্যাক ম্যান মিন্স ব্ল্যাক স্কিনড, বাট সি ইজ নট প্রবাবলি টকিং অ্যাবাউট দ্য স্কিন কালার। নাম্বার 2, instead she is referring to him as dark and a evil person, dark in mentality, dark in behavior, dark in attitude. So this is the black man. তুমি দাঁড়িয়ে রয়েছো ব্ল্যাকবোর্ডে ড্যাডি ইন দ্য পিকচার আই হ্যাভ অফ ইউ, তোমার যে ছবিটা আমার কাছে রয়েছে একটা ক্লেফটের চিহ্ন তোমার চিবুকে পায়ে থাকার বদলে, এবং তার জন্য তুমি কোনো অংশে কম ডেভিল নও, না না কোনোভাবেই তোমার ব্ল্যাক ম্যান তুমি কম নও। হু বিট মাই প্রেটি রেড হার্ট ইন টু, যে আমার সুন্দর লাল হৃদয়টিকে দু টুকরো করে দিয়েছে। ফলে দেখো রেড হার্ট ইন টু এই অংশটায় আমরা যে রেফারেন্সটা পাচ্ছি সেটা ইঙ্গিত করছে একটা কন্ট্রাস্ট। কিসের সঙ্গে কন্ট্রাস্ট? দ্য ফাদার ইজ হিউজ,
evil and black, while the speaker like her heart is pretty, red and a victim. ফলে তিনি যে সুন্দরী ছিলেন তার ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি এবং তার হৃদয়টা কেমন, রেড, and she is the victim. আমরা এবারে নেজি ফিগার থেকে চেঞ্জ হচ্ছি এবং ফাদার হ্যাজ বিন প্রেজেন্টেড নাও অ্যাজ এ ভ্যাম্পায়ার। সো নাম্বার 2 যে রেফারেন্স আমরা এই লাইন থেকে পাচ্ছি সেটা হচ্ছে একটা ভ্যাম্পায়ার ইমেজ অফ দ্য ফাদার হ্যাজ বিন প্রেজেন্টেড। বাবাকে এখন ভ্যাম্পায়ার হিসাবে, ড্যাডিকে ভ্যাম্পায়ার হিসাবে দেখানো হয়েছে। I was 10 when they buried you. আমি 10 বছরের ছিলাম। আমরা এখানে জানি যে তার বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছর পেরিয়ে অষ্টম জন্মদিনের 1.5 সপ্তাহ পরে তার বাবা মারা যায়, কিন্তু তিনি এখানে বলছেন I was 10 when they buried you. অ্যাকচুয়ালি এই যে রেফারেন্সগুলোকে তিনি বিকৃত করেছেন এটা বোঝাচ্ছে she was disturbed. আবার অনেকে মনে করেন যে এই 10 and 20 এটা একটা সামঞ্জস্য রাখার জন্য, পরের লাইনে যে একটা মিউজিক্যাল ইফেক্ট তৈরি করার জন্য, এবং এটা একটা মোটামুটি ছন্দবদ্ধভাবে তৈরি করার জন্য। I was 10 when they buried you. তারা যখন তোমাকে কবর দিয়েছিল আমি ছিলাম 10, and at 20 I tried to die. আর 20 বছর বয়সে আমি মরতে চেয়েছিলাম। মিনস তিনি আত্মহত্যার অ্যাটেম্প্ট নিয়েছিলেন, সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছিলেন তিনি। and get back to you, ফলে আমি ফিরে যেতে চেয়েছিলাম তোমার কাছে। she repeats the word back thrice, showing that she is distressed and wanted to go back to her father. বাবার কাছে তিনি ফিরে যেতে চেয়েছিলেন, তাই 20 বছর বয়সে তিনি একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছিলেন। Actually, these lines shows how disturbed the speaker is by her relationship with her dead father. So disturbed that she would try to kill herself so that she could come closer to him. এই জন্যই তাকে মারতে চেয়েছিল, আর যেহেতু তিনি মারতে পারেননি, তার বাবা তার হত্যা করার আগেই প্রয়াত হয়েছিলেন, সেই জন্য তার কাছে তিনি বারবার করে ফিরে যেতে চেয়েছেন। অ্যাকচুয়ালি এই কাছে ফিরে যাওয়া হ্যাঁ হতে পারে এটা বাবাকে হত্যা করার জন্য, নাম্বার 1। নাম্বার 2, এটা ইন্ডিকেট করছে দ্য কমপ্লেক্স একটা, যেটার নাম হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। ইলেকট্রা কমপ্লেক্সের দ্বারা একটা মেয়ে তার বাবার প্রতি বরাবরই আকৃষ্ট হন। I thought even the bones should do. আমি ভেবেছিলাম এমনকি হাড়েরাও এটা করতে পারে। The bones means, the bone here refers to after her death she thought that she would be buried near her father, ফলে তার বোনস গুলো তার বাবার কাছে যেতে পারে। নাম্বার 2, that once she became only a skeleton she would be back with him. যখন সে স্কেলিটনে রূপান্তরিত হবে কেবলমাত্র সে তার বাবার কাছে যেতে পারবে, আফটার বিইং গোস্ট। নাম্বার 3, I thought even the bone should do. তিনি তো আর, যেহেতু there is the difference between the living and the dead, ফলে জীবিত এবং মৃতদের মধ্যে একটা পার্থক্য রয়েছে, তিনি তো আর জীবিত অবস্থায় তার বাবাকে হত্যা করতে পারবেন না। তাই তিনি হয়তো এখানে এই বোনকে, তার নিজের মৃত্যুর পরে যে হাড়, তাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। it be the weapon to kill the father, এবং সেই রেফারেন্স কিন্তু নেক্সট টাইম যাতে তিনি কন্টিনিউ করেছেন। I thought even the bones would do, but they pulled me out of the sack. কিন্তু আমি চেয়েছিলাম হাড় দিয়ে হত্যা করতে, কিন্তু তারা আমাকে সেই বস্তা থেকে বের করে আনলো। এখানে they might refer the doctors. pulled me out of the sack, sack মানে বস্তা। আমরা কিন্তু এই রেফারেন্সটা ব্যাগ অর স্যাক, স্যাক মানে ব্যাগ, এটা লাইন নাম্বার 8 এর রেফারেন্স পেয়েছি, ব্যাগ ফুল অফ গড। The idea of the speaker being pulled out of the sack after she has tried to kill herself remind us when she said that her father was a bag full of God. Actually এই স্যাক বলতে তাহলে আমরা যে মিনিংটা করতে পারি, নাম্বার 1, স্কিন। স্কিনকে বোঝাচ্ছে, চামড়ার থেকে তারা তাকে তুলে আনলো। স্যাক মে অলসো রেফার টু দ্য ডেথ, স্যাক অফ ডেথ। Actually, they pulled me out of the sack means they pulled her means brought her back from death, sack of death, মৃত্যুর বস্তা থেকে, মৃত্যুর কালো বস্তা থেকে তারা তাকে তুলে এনেছিল। They revived her and they stuck me together, এবং তারা আমাকে জুড়ে দিয়েছিল with glue, glue মানে আঠা। Actually, the doctor
rescued her from killing herself by pulling her out of the sack of death and gluing her back together. Gluing means reviving her. তাকে আবার আগের মতো ঠিকঠাক করে জুড়ে দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছিল। And then I knew what to do. এবং তারপরে আমি বুঝে গেলাম আমার কি করা উচিত। I made a model of you, a man in black with a main camp look. দেখো, আমরা নাজি ফিগারের যে রেফারেন্স পেয়েছিলাম সেখানে ফাদারকে হিটলার ফিগারের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি এখন এগিয়ে এসেছেন অ্যাজ দ্য ফাদার ইজ ইন দ্য গ্রেভ অর গ্রেভিয়ার্ড, বাবা যেহেতু কবরের মধ্যে রয়েছে তাই তিনি তার বাবার কাছে যেতে চান, বাবাকে হত্যা করতে চান, কিন্তু সেটা না পেরে তিনি তার মডেল একটা তৈরি করলেন। বাট অ্যান্ড দেন আই নিউ হোয়াট টু ডু, আমি জেনে গেলাম আমার কি করা দরকার, কি করা উচিত, কিভাবে আমি তোমার কাছে পৌঁছতে পারি বা তোমাকে হত্যা করতে পারি। না, আই মেড এ মডেল অফ ইউ। অফকোর্স সি ইজ নট অ্যাকচুয়ালি মেকিং এ মডেল অফ দিস ম্যান ফিজিক্যালি, তার বাবার আদলে যে মডেল তৈরি করেছেন তা নয়, লাইক ক্রিয়েটিং এ ক্লে মডেল, মাটির যেমন করে আমরা মডেল তৈরি করি সেরকম মডেলের কথা তিনি এখানে বলছেন না। সি ইজ ক্রিয়েটিং এ সাবস্টিটিউট ফর হার ফাদার, প্রবাবলি বাই ফাইন্ডিং এ রিয়েল ম্যান হুম সি ইমাজিনস ইজ লাইক হার ফাদার, যাকে সে মনে মনে কল্পনা করছে তার বাবার মতো, তাই বাবার মতো একটা ফিগারকে সে খুঁজে নিলেন, একজন মানুষকে সাবস্টিটিউট হিসাবে নিলেন। অ্যান্ড ইট অ্যালিউডস টু টেড হিউয়েস, দ্য হাজব্যান্ড অর ফাদার লাইক ফিগার। আই মেড এ মডেল অফ ইউ, তাই আমি একটা মডেল তোমার বের করলাম। এ ম্যান ইন ব্ল্যাক উইথ এ মেন ক্যাম্প লুক। অ্যাকচুয়ালি এই মেন ক্যাম্প লুক অ্যালিউডস এগেইন টু হিটলার। মেইন ক্যাম্প জার্মান ভাষায় লেখা, আসলে জুড়ে দেওয়া হয়েছে এটাকে, মেইন অ্যান্ড ক্যাম্প মিন্স মাই স্ট্রাগল। ইট ইজ রিটেন বাই হিটলার, দিস বুক ইজ রিটেন বাই হিটলার। ফলে হিটলার লুকের এখানে রেফারেন্স নিয়ে আসা হয়েছে। এ ম্যান ইন ব্ল্যাক, তার বাবার যেমন নিট মুস্টাসের রেফারেন্স, ফিজিক্যাল কাউন্টেনেন্সের রেফারেন্স ছিল, এখানে ম্যান ইন ব্ল্যাক বলতে দুটো জিনিস বোঝাতে পারে, যেটা তার হাজব্যান্ড, এ মডেল অফ ইউ যাকে বলা হয়েছে। আমরা জানি টেড হিউয়েস ব্ল্যাক পোশাক পরতে পছন্দ করতেন এবং এই পোশাকে তাকে যথেষ্ট সুন্দর দেখাতো, নাম্বার ওয়ান। আর এ ম্যান ইন ব্ল্যাক রেফার্স অলসো দ্য ব্ল্যাক মেন্টালিটি, দ্য ভেরি পজেসিভনেস অ্যান্ড দ্য ভেরি ডিস্ট্রাকটিভ মুড এবং বিট্রেয়াল, এগুলো সব কিছুই এই ব্ল্যাক শব্দটার দ্বারা মেটাফরিক্যালি বোঝানো হচ্ছে। ফলে তারা আমাকে মৃত্যুর বস্তা থেকে তুলে আনলো এবং আমাকে আবার আগের মতো সারিয়ে তুললো আঠা দিয়ে, এবং তারপরে আমি জেনে গেলাম যে আমার কি করতে হবে। আমি একটি মডেল তৈরি করলাম তোমার মতো করে। ফলে ইউ রেফার্স টু দ্য ড্যাডি অ্যান্ড দ্য মডেল রেফার্স টু দ্য রেপ্লিকা হুইচ রেজেম্বলস প্লাস হাজব্যান্ড টেড হিউয়েস। আই মেড এ মডেল অফ ইউ, এ ম্যান ইন ব্ল্যাক উইথ এ মেন ক্যাম্প লুক। একটা মানুষ যে কিনা কালো পোশাকের, আসলে এখানে পোশাক মানে কালো মেন্টালিটির, কালো মানসিকতার, যার মেন ক্যাম্প লুক রয়েছে। অ্যান্ড এ লাভ অফ দ্য র্যাক অ্যান্ড দ্য স্ক্রু। আমি ভালোবাসলাম মডেলকে, কিন্তু মডেল ভালোবাসলো কাকে? মডেলের ভালোবাসা কিন্তু অন্যজন ছিল। এটা কিনা তিনি অটোবায়োগ্রাফিক্যাল রেফারেন্স এখানে দিয়েছেন। আমরা জানি পরের দিকে টেড হিউয়েস loved another lady and that's why the family quarrel rose, এবং তারপরে তাদের পারিবারিক সম্পর্ক, তাদের কনজুগাল রিলেশনশিপ নষ্ট হয় এবং পরে তারা ডিভোর্স হন। সো অ্যান্ড লাভ অফ দ্য র্যাক অ্যান্ড দ্য স্ক্রু। কিন্তু যে এখানে ফাদার লাইক ফিগার বা মডেলের কথা বলা হচ্ছে, সেই মডেল কাকে ভালোবাসতো? র্যাক অ্যান্ড স্ক্রুকে। র্যাক অ্যান্ড স্ক্রু আর দ্য ইভেন মোর টর্চারাস গ্রুসাম ইনস্ট্রুমেন্ট, গ্রুসাম টর্চার ইনস্ট্রুমেন্টস। দিস ম্যান সাউন্ডস লাইক দ্য এপিটোম অফ ইভিল। এই লোকটা যেন আরো শয়তানের একদম চরম। হি ইজ লাইক হিটলার অ্যান্ড লাভস গ্রুসাম টর্চার। এখানে যেন মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চারের কথা বলা হচ্ছে, যেটা তিনি তার স্বামীর কাছ থেকে পেতেন। তিনি মেটাফরিক্যালি এটা কিন্তু বুঝিয়েছেন। অ্যান্ড এ লাভ অফ দ্য র্যাক অ্যান্ড স্ক্রু, তিনি আমাকে টর্চার করতে লাগলেন। অ্যান্ড আই সেড আই ডু আই ডু, আর আমি বললাম আই ডু মিনস আই লাভ দ্য ম্যান। আমি লোকটিকে ভালোবেসে ফেললাম, কারণ তিনি আগেই বলেছেন যে
দ্য ওমেন লাভ দ্য ফ্যাসিস্ট, অ্যাডোর্স দ্য ফ্যাসিস্ট, বলে মহিলারা দ্য ওমেন অ্যাডোর্স এ ফ্যাসিস্ট। ফলে তিনি ওই ফ্যাসিস্ট লাইক ফিগার, নাজি ফিগার, যে কিনা একটা টর্চারাস ফিগার, যার টর্চারাস ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসা রয়েছে, তাকেই আমি ভালোবেসে ফেললাম। এগেন এই আই ডু, এখানে ভালোবাসা যেমন বোঝানো হচ্ছে, ঠিক তেমনি ভাবে ওয়েডিং ভাউও কিন্তু, ওয়েডিং যে শপথ পাঠ যেটা হয় আই ডু, সি ম্যারেজ হিম কনফার্মিং হার ওয়েডিং ভাউজ আই ডু, মিনস সি ম্যারিড দ্য ম্যান। And by marrying this man, she modeled after her father. The speaker is fulfilling the Electra complex, and so I do might also refer that she is actually fulfilling the Electra complex. That's why, so daddy, I am finally through. So I am finally through. Through is the slang and the very insane term used. I am finally through. The black telephones off at the root. The black telephone, why the telephone is black? Number one, যেহেতু ফাদার বা ফাদার লাইক ফিগারকে ব্ল্যাক বলে আগে বর্ণনা করেছেন, তাই তার সঙ্গে যে টেলিফোনে যোগাযোগ হবে সেটা তো ব্ল্যাক টেলিফোন হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, the telephone that she used to talk to her father, whom she called a black man, is a black man. Number two, this makes it seem mystical. Any telephone that you could use to talk to a dead person would naturally be black, কারণ তার বাবা মৃত, মৃত মানুষের সঙ্গে যে টেলিফোনে কথা বলা হয় বা টেলিফোনে যে যোগ সাধন হয় তাকে অবশ্যই ব্ল্যাক টেলিফোন বলা হবে। and that telephone is off at the root, একদম গোড়াতেই বা মূলেই বিচ্ছিন্ন হয়ে গেছে, off. It is as if they have been in contact over a phone which is now off at the root because the father is dead. The voices just cannot warm through. সেই কণ্ঠস্বর তো আর পোকার ভিতর দিয়ে প্রকাশিত হবে না, পোকা প্রকাশ করতে পারবে না, পোকার মধ্য দিয়ে প্রবাহিত হবে না। আমরা এই ওয়ার্মের রেফারেন্স বিখ্যাত কবি অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস কবিতাতে পাবো, যেখানে গ্রেভ বা গ্রেভিয়ার্ডের ভিতরে যে পোকারা থাকে সেই পোকার কথা আমরা বলতে পারি। এই ওয়ার্ম ইজ অলসো দ্য ডিস্ট্রাকটিভ ওয়ার্ম, as we find this worm in sick rose. The rose and the very innocence was distracted only by the very evil influence of the worm. So worm is the destructive force, and that voices, that connection was lost because of the worm. If I have killed one man, যদি আমি একটা লোককে হত্যা করতে পারতাম, I have killed two, আমি দুজনকে হত্যা করতে পারতাম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি, যেমন করে প্রথম থেকেই তিনি বর্ণনা করে এসেছেন তার বাবাকে মার্ডার করার তার টেন্ডেন্সি রয়েছে, বাট উই আর অলসো গেসিং she has not actually killed these men except in her head. তিনি সত্যিকারের হত্যা করেননি, তিনি আসলে হত্যা করতে চেয়েছেন, তার মাথার মধ্যে এই ব্যাপারগুলো কাজ করেছে, এবং তাই তিনি বলেছেন আমি যদি একটা লোককে মারতে পারতাম আমি দুটোকেই মেরে ফেলতাম। অর্থাৎ ফাদার লাইক ফিগারকে তিনি যদি শুরুতেই হত্যা করতে পারতেন তাহলে ফাদার লাইক মডেল আর তাকে তৈরি করতে হতো না, অ্যাকচুয়ালি দুটো মানুষকেই তিনি তখন শেষ করে দিতে পারতেন। দ্য ভ্যাম্পায়ার হু সেড হি ওয়াজ ইউ, দ্য ভ্যাম্পায়ার হু সেড হি ওয়াজ ইউ, এই ভ্যাম্পায়ার যে বলেছিল যে সে তুমিই ছিলে, অর্থাৎ এই যে ভ্যাম্পায়ার, যে মডেল ভ্যাম্পায়ার, সে বলেছিল তুমিই ছিলে। আসলে ইউ, ড্যাডি অ্যান্ড দ্য ভ্যাম্পায়ার আর সিনোনিমাস অ্যাজ ইফ, তোমরা যেন সমার্থক। এবং আমরা এর আগে ভ্যাম্পায়ার ইমেজ পেয়েছি ড্যাডি ফিগারের, কিন্তু এই ভ্যাম্পায়ার টার্মটা পাইনি, কিন্তু এতক্ষণে এসে তিনি পরিষ্কার করে বলে দিলেন। আসলে এই ভ্যাম্পায়ারের সঙ্গে তার ড্যাডির এই রেফারেন্সটা আমরা নিয়ে যাব যখন তিনি বাম্বল বিজ নিয়ে গবেষণা করতেন, যে সান ফ্রান্সিসকো এরিয়াতে যে ওই মাছি এবং মাছির যে লার্ভা, যেটা রক্তচোষা মাছি, সেগুলোকে নিয়ে তিনি গবেষণা করেছিলেন, তার রেফারেন্স এখানে নিয়ে আসছে। এবং সেই জন্য এই ভ্যাম্পায়ার আর তার বাবা যেন সমার্থক হয়ে উঠেছে। দ্য ভ্যাম্পায়ার হু সেড হি ওয়াজ ইউ অ্যান্ড ড্র্যাঙ্ক মাই ব্লাড ফর এ ইয়ার, এবং সে আমার রক্ত পান করেছে 1 বছর ধরে। ফলে 1 বছর ধরে কেন না, 1 বছর প্রথমে রক্ত পান করেছে বলতে তিনি বোঝাচ্ছেন যে
a year of their love was destroyed. ফলে ড্রিঙ্কিং ব্লাড could be a metaphor for the speaker's relationship with this man, which, as we found out earlier, was marriage. It sounds like this man has been draining her life away. যেন তার জীবন থেকে তার জীবনের যে মূল রসদ তাকে যেন তুলে নিচ্ছে, like a vampire would drain his victim's blood. যেমন করে ভ্যাম্পায়ার যেমন করে তার ভিকটিমের দেহ থেকে রক্ত চুষে খায়, ড্রিঙ্ক মানে ড্রেইনড, ঠিক তেমনি ভাবে দ্য ভেরি স্পিরিট অফ লাইফ, দ্য ভেরি লিভিং ফোর্স was lost from her figure, from her body by the vampire like husband. এখানে সেই রেফারেন্সটা তিনি এনেছেন, কিন্তু তিনি পরে মানসিকতা চেঞ্জ করলেন দেখো, and drank my blood for a year 7 years. তিনি কিন্তু জাস্ট পরের লাইনে 1 ইয়ারের বদলে তিনি তার মাইন্ড চেঞ্জ করে বললেন, টাইম স্প্যানটাকে বাড়িয়ে দিলেন 7 years. মেবি she was only married to this man for 1 year but knew him for 7. হয়তো 1 বছর বিবাহ করেছিলেন, এটা বলতে গিয়ে তিনি বুঝেছেন 7 বছর যে লোকটাকে চিনতেন সেই লোকটা 1 বছরেই তার সমস্ত রক্ত পান করে নিল, এটা তিনি বোঝাতে পারেন। Or maybe number 2, she thought he was only cruel to her for 1 year, but upon further thought she realizes that he is really been cruel for 7 years, which could be the totality of their marriage, যেটা তাদের বিয়ের 7 বছর। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে 1 বছর ওই লোকটা টর্চার করছে, কিন্তু ভালো করে তিনি অনুধাবন করলেন যে না, আসলে 1 বছর নয়, ও লোকটি তাকে যন্ত্রণা দিয়েছে তার টোটাল এই কনজুগাল লাইফটাকেই, অর্থাৎ 7 বছর ধরেই তাকে যন্ত্রণা দিয়েছে। আবার আমরা থার্ড এক্সপ্লেনেশন এখানে যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে, দেখো যে 1 বছর তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি এটা ফিল করতে পারেননি যে এই 1 বছর উড বি এক্সটেন্ডেড টু 7 ইয়ার্স। সেই জন্য পরের লাইনেই তিনি তার মাইন্ডটাকে চেঞ্জ করেছেন, কারণ প্রথম 1 বছরেই কারুর কাছ থেকে যন্ত্রণা পাওয়ার পরে আমরা যদি বুঝতে পারি যে তিনি যন্ত্রণা দিচ্ছেন, তাহলে তার সঙ্গে আর সংসার করার কি দরকার। কিন্তু সিলভিয়া প্ল্যাথ এটা বোঝার পরেও, ফ্যাসিস্ট জেনেও তাকে কিন্তু 7 বছর তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। ফলে এই জন্যই তিনি কিন্তু তার আইডিয়াটা চেঞ্জ করেছেন, 1 year has been turned to 7 years. ফোর্থ এক্সপ্লেনেশন যেটা এখান থেকে আসতে পারে, and drank my blood for a year 7 years, কারণ ফাদার অর ফাদার লাইক ফিগার হ্যাজ বিন প্রেজেন্টেড অ্যাজ এ ভ্যাম্পায়ার। এবং এর আগের রেফারেন্স আমরা পেয়েছি যে তার বাবা কত বছর বয়সে তার কাছ থেকে মারা যায় না, 10 years। আমরা কিন্তু টেক্সচুয়াল রেফারেন্স পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ 8 years। সো 1 year, এখানে কিন্তু কমা দিয়ে 7 years আছে। তিনি যে এখানে মাইন্ড চেঞ্জ করেছেন সেটা নাও বলে, এটা যদি প্লাস করি আমরা, তাহলে 1 + 7 ইজ ইকুয়ালস টু 8 years, এবং এই 8 year ওয়াজ দ্য ফাদার ফিগার ইন হার লাইফ। তার জীবনে তার বাবা ছিল 8 বছর, সেই রেফারেন্সটাও কিন্তু এখানে তিনি দিয়ে যেতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান তাহলে 7 + 1 8 বছর ধরে আমার রক্ত পান করেছে। ড্যাডি ইউ ক্যান লাই ব্যাক নাও, ড্যাডি এখন তুমি শুয়ে যেতে পারো। ফলে এটা একটা ইন্টারেস্টিংলি আমরা একটা তথ্য জেনে রাখবো যে ইন রিয়েল লাইফ প্ল্যাথ ওয়াজ ম্যারিড টু টেড হিউয়েস ফর অ্যাবাউট 7 years, 7 বছর বিয়ে করেছিলেন, সেই 7 years এর রেফারেন্স তিনি আনতে পারেন। ফলে ড্যাডি তুমি তো এখন খুশি, তুমি এখন শুয়ে যাও। ফলে এই ইউ ক্যান লাই ব্যাক নাও, এটা যে নিশ্চিন্তে আরামের ঘুম দেওয়ার কথা বলছেন তা নাও হতে পারে। তার এই যে কষ্ট, তার এই যে যন্ত্রণা তার বাবাকে বলল, ড্যাডিকে বলল, আসলে ইট ইজ লাইক এ জ্যাবিং অফ দ্য নাইফ, যেন ছুরির এক আঘাত, কিংবা আগে যে বোন কথাটা তিনি ব্যবহার করেছেন, বোনের একটা আঘাত যেটা সে তার বাবাকে দিল। হু কুড বি আইদার ডিসইন্টারেস্টেড ইন অর হার্ট বাই হিজ ডটার্স ডিস্ট্রেস, তার মেয়ের কষ্ট দেখে তিনি কষ্ট পেতে পারেন, তাই আরো একবার এই আঘাত পেয়ে তিনি মারা যেতে পারেন। এভাবেই she wants to kill the father figure. There's a stake in your fat black heart. আমরা
যেটা পেয়েছি যে আগেই বলেছি যে তার বাবাকে সে হত্যা করতে চায়, মারতে চায়, এবং সেই রেফারেন্সটাই তিনি এখানে এনেছেন। দেয়ারস এ স্টেক ইন ইউর ফ্যাট ব্ল্যাক হার্ট, তোমার মোটা কালো হৃৎপিণ্ডে একটা স্টেক এখন। অ্যাজ সাসপেক্টেড দ্য স্পিকার ইজ নট টেলিং হার ফাদার টু লাই ব্যাক so that he can relax. She is telling him, or perhaps telling the part of him that is in herself, to lie back because he is dead. A stake মানে দণ্ড। But he is not died a mere human death. মানুষের মতো মৃত্যুবরণ করেননি। Because memories of him, like a vampire, have lived past his physical death, sucking blood, or at least the will to live from our speaker. He must be killed like a vampire with a stake to the heart. একটা দণ্ড দিয়ে তার হৃৎপিণ্ডে খোঁচা মেরে যেমন করে ভ্যাম্পায়ারকে মারা হয়, সেইভাবে তিনি মারতে চেয়েছেন। দেয়ারস এ স্টেক ইন ইউর ফ্যাট ব্ল্যাক হার্ট। এবং আমরা সেই কন্ট্রাস্ট পাচ্ছি, স্পিকারের হৃৎপিণ্ড যেমন অ্যাজ প্রেটি অ্যাজ রেড, so the heart is presented as big and black, having the evil and ominous association. It is the opposite of the speaker's heart described in the line number 56. There's a stake in your fat black heart and the villagers never liked you. এখানে এই you means daddy like figure is synonymous with the very larva of the vampire fly. সেই যে মাছি যাকে নিয়ে তিনি গবেষণা করতেন, সেই মাছিগুলোকে আসলে ভিলেজাররা পছন্দ করতো না, কিন্তু এখানে তিনি যেন সেই অ্যাসোসিয়েশনটা এনেছেন। অ্যান্ড দ্য ভিলেজার্স নেভার লাইকড ইউ, দে আর ড্যান্সিং অ্যান্ড স্টম্পিং অন ইউ। সো ফাদার ইজ লাইক এ ভ্যাম্পায়ার অর ভ্যাম্পায়ার ফ্লাই, এবং তারা নাচছে এবং চিপে মারছে, যেমন করে তারা ওই মাছি নেট, GNAT, নেট বা ডান্স জাতীয় মাছিকে তারা হত্যা করে। দে অলওয়েজ নিউ ইট ওয়াজ ইউ, তারা সবসময় জানতো যে এটা তুমি। সো দে নেভার লাইকড ইউ। So you are the vampire, you are as if the vampire-like figure, and the villagers did not like you. So they always knew it was you who is sucking their blood. Daddy, daddy, you bastard, I am through. So the last line is the pinnacle, the last line is the climax. Daddy, daddy, you bastard. Daddy, daddy is doubly been used. Using this affectionate term for father twice in the last line makes it sound almost like she is beating on his chest to get her point across. যেমন করে ছোট মেয়েরা তার বাবার বুকে আঘাত করে, কিন্তু এই অ্যাফেকশনের টার্ম এটা একটা কন্ট্রাস্ট তৈরি করেছে। অ্যান্টিথেটিক্যালি তিনি কিন্তু তার বাবাকে আদর করার জন্য এই ড্যাডি ড্যাডি বলছেন না, যেন তিনি দুবার এই স্টেকটাকে তার বাবার বুকে গেঁথে দিচ্ছেন, দ্যাট বাস্টার্ড ক্যান আলটিমেটলি বি ডেড। এবং এটা একটা যথেষ্ট সাহসী লেখা এবং একটা ভারী শব্দ, ইউ বাস্টার্ড। The use of the word bastard seems to be what this poem has worked itself up to. The speaker has tried out every way possible to criticize her father. He is a Nazi, the devil, and vampire. But in the end, she just wanted to get out of a good verbal punch, calling her father a bastard. And I am through means I am fucked and I am finished, I am done. So that's why this poem is a kind of confessional poem, and ultimately she has reached the pinnacle and she is now decisive, I am through. The poem reaches its pinnacle through this last phrase, as if it is the crescendo with this line, and if it was a rock concert, this is where the guitar should have been smashed, and she is also smashed. The scene has been smashed, the picture presentation has been smashed, everything has been smashed, because daddy, daddy, you bastard, and the speaker is through. So friends, we have completed the poem, and at the end the speaker tells her dead father to lie back in his grave. She says she is done with him forever. Maybe she has exorcised or mentally killed him properly this time, and that's why she says I am through. To put the lead on things, the girl declares daddy a bastard, and the exorcism is over, the conflict resolved at the end.
So the ending is almost climactic. There are a few things that I will discuss now. Number one, title. The title Daddy sets up as an address to the speaker's father. Even though the word daddy is only used 6 other times in this 80-line poem, since the poem is titled Daddy, we can guess from the start who you in this poem. Daddy is actually autopleth, the confessional poem as it is the autobiographical poem. So there is the direct reference to father. But the daddy is an affectionate term, and the poet has not used the term father or dad, and daddy term has been used in contrast. Actually, when a child calls her father daddy, she wants something like ice cream or soda or pony. Also, little girls who are their father's pets are often referred to as daddy's little girl. So here Sylvia Plath, the speaker, is daddy's little girl and uses the word daddy to address her father that she has characterized as Nazi, and it is ironic. So the term daddy has been used not in the very, say, children's rhyme, not in the very tone of the children's rhyme, but in the ironic sense. She presented him as a Nazi, a devil, a vampire, a ghastly statue, and so on. But the title is not the only part of this poem that does not quite match the violent images of the speaker's father. The related sound of the poem is also contrast as well. It seems to us that the title Daddy fits with the sing-song rhyme and other childish aspects of this poem, like the word gobbledygook in line 42. But this playfulness paired with the violence he describes shows us the speaker's internal struggle between loving and hating her deceased father. The very poetic devices used in the poem Daddy. This is a long poem of 16 stanzas having 80 lines. Meter is roughly tetrameter. There are 4 beats, but also uses pentameter with a mix of stresses. 37 lines are end stopped and enjambment is frequently used. মেটাফর এবং সিমিলি প্রচুর পরিমাণে এই কবিতায় ব্যবহার করা হয়েছে। তেমনি ভাবে আছে হাফ রাইম, অ্যালিটারেশন, অ্যাজোনেন্স। ফাদার ইজ কম্পেয়ার্ড টু এ ব্ল্যাক শু, a bag full of God, a giant, cold, marble statue, a Nazi, a swastika, a fascist, a sadist and a vampire. এবং এই সিমিলি মেটাফর এই অলংকারগুলোর মধ্য দিয়ে ফাদার লাইক ফিগারকে কম্পেয়ার করেছেন তিনি। ফাদার ইউজেস, দ্য স্পিকার ইউজেস baby talk to describe truly dark and painful feelings. She calls him daddy. She calls a sneeze achoo, gobbledygook. She gets tongue-tied and stammery, each, and uses sing-song repetitions. The juxtapositions of innocence and pain emphasizes both. There are howling and mournful choo-choo sound, oo sound, you do not do, achoo, black shoe, glue, you, do, I do, sue, to, screw, through, gobbledygook, Jew, blue. All oo sound gives the poem momentum, energy, and conjures up the image of a train chafing its way to the final destination, just like the Nazi death concentration camps. Next comes the speaker. The speaker is obviously the poet Sylvia Plath, but the poetic persona is not the real. Sometimes she is fictional and sometimes she is real. The imagery symbols, Nazi and Holocaust symbols, historical symbols come frequently, and powerful metaphors have been used. The speaker uses a train engine as a metaphor for the German language. Luftwaffe have been used. Panzerman, father has been addressed as Panzerman. And obviously the concentration camps, name of the concentration camps have been used, indicating the very Holocaust. Next, vampire.
Father has been compared to the vampire, and the very references are there in line number 72-74. Husband has been compared to a vampire. Size, obviously the contrast of size is there. Father is huge but she is small. Next comes communication, and black communication was established between father and daughter. There are many references, literary and philosophical references are there. As the nursery rhyme, there was an old woman who lived in a shoe. There are historical references, World War II, Adolf Hitler, Mein Kampf. There are geographical references such as San Francisco, Neustadt, concentration camps, Dachau, Germany, Auschwitz, Poland, Belsen, Germany, the Tyrol Mountains, Vienna. So Daddy is a poem Plath had to write. It's successful because it glimpses on her real life bubbling up through metaphor and allegory. But she never makes it fully confessional. Some critics say this poem is nothing but a selfish, immature outburst, a revenge poem. But courage is needed to express such pain in this manner, and courage is a sign of great maturity. So Daddy is both simple and complicated, a bloody nursery rhyme from voodoo land, a dark lyrical train of thought exploring what is still a taboo subject. So this poem is a fantastic work of literature and is a kind of poem which needs a good attention and reading and thought of the society, thought of the history, and thought of the true literature. So friends, I hope you have understood this poem. If you are new to this channel, please subscribe, share and comment. Thank you.